আমরা প্রথমে প্রত্যেকটা চ্যাপ্টারে সবচাইতে গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্নগুলো একটু দেখে নেই। এগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করতে পারো, আশা করি প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে রিভিশন দেওয়া। তাহলে আমরা যেটা বলতে পারি যে চ্যাপ্টার 2, 4, 8 আর 10 এই চারটা চ্যাপ্টার থেকে 5টা সৃজনশীল আসার সম্ভাবনা অনেক বেশি, আর বাকি চ্যাপ্টারগুলো থেকে একটা একটা করে সৃজনশীল আসবে। আর একটা জিনিস হলো, মাঝে মধ্যেই অধ্যায় 4 ও 5 থেকে মিলিয়ে কোশ্চেন হয়, আবার চ্যাপ্টার 6 ও 8 থেকে মিক্স করে কোশ্চেন আসে। অধ্যায় 1 ভৌত জগত ও পরিমাপ, এখান থেকে সৃজনশীল প্রায় একেবারে আসে না বললে চলে। এই চ্যাপ্টার থেকে অবশ্যই এমসিকিউ আসবে। আর এমসিকিউর জন্য ভালো করে দেখবো মাত্রা, একক, দশকের সূচক। এই বোর্ড প্রশ্নগুলো সলভ করলে তোমরা ভেক্টর চ্যাপ্টার রিভিশন দেওয়া কমপ্লিট হয়ে যাবে। চ্যাপ্টার 2 ভেক্টর, এই চ্যাপ্টারের প্রথমেই আসে আমাদের ভেক্টরের কতিপয় সংজ্ঞা। এখান থেকে প্রত্যেকবারই আমাদের 1-2 মার্কস ক খতে আসে। ভেক্টর চ্যাপ্টার থেকে 2টা সৃজনশীল আসতে পারে। ভেক্টর চ্যাপ্টারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক হলো লব্ধি ভেক্টরের মান ও দিক নির্ণয় করো। এখান থেকে নদী, নৌকা, বৃষ্টি ও গাড়ি, আবার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারে, এরকম ম্যাথগুলো বেশি দেয়। নাম্বার 2 অবস্থান ভেক্টরের সাহায্যে বা নর্মাল ভেক্টরের সাহায্যে আমাদেরকে বের করতে বলবে যে কোনো একটা ভেক্টরের মান অথবা সমকোণী ত্রিভুজ গঠন করবে কিনা। সমকোণী ত্রিভুজ গঠন করবে কিনা আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি, অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, তাই না? যদি ভেক্টরের সাহায্যে যদি এগুলো যদি সমান হয়ে যায়, তাহলেই আমরা কেবল বলতে পারি সমকোণী ত্রিভুজ গঠন সম্ভব। তারপর আমাদের বিতে আছে সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে বলবে, আর সিতে লম্ব একক ভেক্টর নির্ণয় করতে বলবে। সো সূত্র অনুযায়ী এগুলা করে ফেলবো। আমাদের 3 নম্বর টপিক হলো স্কেলার বা ডট গুণ। এখান থেকে নর্মালি মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলতে পারে, লম্ব অভিক্ষেপ আসে, আর দুটি ভেক্টর পরস্পর লম্ব হবে কিনা এই টপিকটা বেশি ইম্পর্টেন্ট। আমরা কি জানি, দুটো ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে গিয়ে দুটো ভেক্টরকে যদি ডট গুণ করি তাহলে এদের গুণফল হবে কত? 0। তাহলে কেবল দুইটা ভেক্টর লম্ব হবে। তারপর আমাদের আর একটা কোশ্চেন আসতে পারে, যেটা হচ্ছে গিয়ে এক্স এর মান কত হলে লম্ব হবে। 4 নাম্বার টাইপ হলো ক্রস বা ভেক্টর গুণ। ভেক্টর পরস্পর সমান্তরাল কিনা এটা বোঝার জন্য আমাদের ক্রস গুণ করতে হয়। যে এ ক্রস বি যদি করি তাহলে এটার অ্যান্সার যদি 0 আসে তাহলে বলবো দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল। তারপর আরেকটা কোশ্চেন আসে বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা হচ্ছে ক্রস গুণের সাহায্যে আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। টাইপ নাম্বার 5, এই কোশ্চেনটা রিসেন্ট ইয়ারে অনেকবার এসেছে, ভেক্টর 3টি সমতলীয় কিনা বা একই সমতলে অবস্থান করবে কিনা। তাহলে এরকম কোশ্চেন আসলে আমাদের কি করতে হবে, দুইটা ভেক্টরকে ক্রস গুণ করতে হবে, তারপরে তৃতীয় ভেক্টরটাকে ডট গুণ করতে হবে এই দুইটা ভেক্টরের ক্রস গুণের সাথে। এই দুইটা কাজ করার পরে যদি আমাদের রেজাল্ট 0 আসে তাহলেই বলবো 3টা ভেক্টর একই সমতলে অবস্থিত বা 3টে ভেক্টর সমতলীয়। আমাদের চ্যাপ্টার 2 এর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো 2টা টপিক, একটা হচ্ছে নদী ও নৌকা, আর একটা হচ্ছে আমাদের এই ভেক্টর ক্যালকুলাস। ভেক্টর ক্যালকুলাস থেকেও প্রত্যেক বছরই প্রায় কোনো না কোনো বোর্ডে অবশ্যই কোশ্চেন আসে। তাহলে এই ভেক্টর ক্যালকুলাস থেকে কী ভালো করে করবো, গ্রেডিয়েন্ট নির্ণয় করো, নর্মাল গ্রেডিয়েন্ট নির্ণয় করা শিখবো। আর একটা কী শিখবো, যে 1, 2, -1 বিন্দুতে গ্রেডিয়েন্ট নির্ণয় করো। যেরকম কোনো একটা বিন্দু দিয়ে দিল, এরকম ত্রিমাত্রিক একটা বিন্দু দিয়ে দিল, এখানে আবার গ্রেডিয়েন্টটা নির্ণয় করতে বলতে পারে। তারপর আর একটা জিনিস নাম্বার বি, ডাইভারজেন্স নির্ণয় করো। আবার একইভাবে ডাইভারজেন্সের জন্য একটা বিন্দু দিয়ে দিল 1, 0, -3, এটার ক্ষেত্রে ডাইভারজেন্স নির্ণয় করো। ডাইভারজেন্সের জন্য আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, ভেক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল কিনা। সলিনয়েডাল কিনা বোঝার জন্য আমাদের কি করতে হয়, নাবলা অপারেটরের সাথে ডট গুণ করতে হয় ভেক্টরটাকে। ডট গুণ করার পরে আমরা যে অ্যান্সারটা পাই এটা হচ্ছে 0। তাহলে যদি আমরা 0 অ্যান্সার পাই তাহলে বলবো এই ভেক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল। তারপর নাম্বার সি, কার্ল। কার্লের ক্ষেত্রে একই হবে, কার্ল নির্ণয় করতে বলতে পারে। আবার একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে দিল -3, -2, -1 বিন্দুতে কার্ল নির্ণয় করো। এখান থেকে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে দিতে পারে, ভেক্টর ক্ষেত্রটি অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল কিনা। অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল কিনা বললে আমাদের কি করতে হবে, নাবলা অপারেটরের সাথে ক্রস গুণ দিতে হবে ভেক্টরটাকে। ভেক্টর ক্ষেত্রটা ক্রস গুণ করলে তাহলে আমরা যদি এটার অ্যান্সার যদি 0 পাই তাহলেই বলবো ভেক্টর ক্ষেত্রটি অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল। কার্ল যদি 0 না হয় তাহলে ভেক্টর ক্ষেত্রটি ঘূর্ণনশীল বা অসংরক্ষণশীল। এই হলো চ্যাপ্টার 2 এর মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন, যেগুলো সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। তাছাড়াও আমাদের এমসিকিউর জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক হলো, দুইটা ভেক্টর কখন সর্বোচ্চ হবে, দুইটা ভেক্টরের মান কখন সর্বনিম্ন হবে, দুটো একই মানের দুটো ভেক্টরের ক্ষেত্রে লব্ধির মান কীরকম হবে, দিক কোন দিকে হবে, দিকের কোণের পরিমাণ কীরূপ হবে, এগুলো একটু ভালো করে যাবো। এগুলো ছোটোখাটো এমসিকিউর জন্য আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 4 নিউটনের মেকানিক্স থেকে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন হচ্ছে এগুলা। এই বোর্ড প্রশ্নগুলো সলভ করতে পারলে তোমাদের চ্যাপ্টার 4 সকল কনফিউশন দূর হয়ে যাবে, প্লাস সব ইম্পর্টেন্ট টপিকগুলো রিভিশন দেওয়া হয়ে যাবে। চ্যাপ্টার 4 নিউটনীয় বলবিদ্যা। এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে ব্যাংকিং কোণ, আর এইটার সাথে আর একটা রিলেটেড টপিক হলো কিভাবে গাড়ি চালালে নিরাপদে রাস্তার বাঁক নিতে পারবে। তারপর নাম্বার 2, আমাদের 3 মার্কসের জন্য এই কোশ্চেনগুলো আসে।
আমাদের ফোর্থ চ্যাপ্টারে 3 নাম্বার টপিকটা হলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে নর্মালি জড়তার ভ্রামক, চক্রগতির ব্যাসার্ধ এই দুইটা বেশি নির্ণয় করতে বলে। এখান থেকে কি বলে দেবে, স্বরদণ্ড বা সুষমদণ্ডের জন্য আমাদের জড়তার ভ্রামক অথবা চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো। আবার চাকতি, গোলক একইভাবে হচ্ছে কি আমাদের জড়তার ভ্রামক, চক্রগতির ব্যাসার্ধ এগুলো বের করতে বলতে পারে। আবার এরই পাশাপাশি আর একটা কোশ্চেন হচ্ছে কৌণিক ভরবেগ নির্ণয় করো আর কৌণিক গতিশক্তি নির্ণয় করো। এগুলো নর্মালি 3 মার্কসের জন্য আসে। এরপর নাম্বার 4, 5 স্টার ইম্পর্টেন্ট টপিক, যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র বা শক্তি সংরক্ষণশীলতা নীতি। নাম্বার 5, সংঘর্ষের ফলে বল নির্ণয় করো। এ বি, স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক সংঘর্ষ, এটা বেশি ইম্পর্টেন্ট। আগের ভরবেগ পরের ভরবেগ এটা নির্ণয় করতে হবে। তারপর গতিশক্তির সাথে তুলনা করতে হবে। যদি দেখি গতিশক্তি আর ভরবেগ সমান হয়েছে তাহলে এটা স্থিতিস্থাপক সংঘর্ষ, আর যদি গতিশক্তি ভরবেগ সমান না হয় অস্থিতিস্থাপক সংঘর্ষ। একইভাবে আর একটা কোশ্চেন হলো ভরবেগের সংরক্ষণ সূত্র। এখানে আগের পরের ভরবেগ বের করব, যদি সমান হয় তাহলে বলবো ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলেছে। যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র প্রমাণের জন্য আমাদের মোট শক্তি ইজিক্যাল টু আমরা জানি গতিশক্তি যোগ বিভব শক্তি বা স্থিতিশক্তি। তাহলে প্রত্যেকটা পয়েন্টের জন্য আমরা আলাদা করে করে মোট শক্তি বের করব, বিভব শক্তি প্লাস গতিশক্তি আলাদা করে বের করে। নাম্বার 6, সুতার বা রশির টান বল নির্ণয় করতে বলতে পারে। নাম্বার 8 তুলনামূলক বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে গিয়ে গাড়ির চাকাটি থামাতে পারবে কিনা কিংবা দুর্ঘটনা হবে কিনা, এটা আমাদের কাছে কোশ্চেনে জানতে চায়। আর কখর জন্য বোর্ড বইয়ের যে বোল্ড করা বা গাঢ় করে দেওয়া যে লাইনগুলো আছে এগুলো পড়লেই মোটামুটি কমপ্লিট হয়ে যায়। আর তোমার কাছে যদি টেস্ট পেপার থাকে তাহলে প্রিভিয়াস ইয়ারে বোর্ড কোশ্চেন প্লাস স্কুল কলেজের কোশ্চেনগুলো থেকে কখগুলো একটু ভালো করে পড়ে নাও। এমসিকিউর জন্য সাজেশন হলো তুমি বোর্ড কোশ্চেনগুলো সলভ করো প্লাস বোর্ড বইয়ের বোল্ড করা লাইনগুলো পড়ো শুধু। আর যে টপিকগুলো বলে দিচ্ছি সাজেশনে এই টপিকগুলো একটু বারবার ছোটোখাটো ম্যাথগুলো প্র্যাকটিস করো। চ্যাপ্টার 5 কাজ ক্ষমতা শক্তি থেকে এই বোর্ড প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এগুলো একটু ভালো করে সলভ করবা, তাহলে দেখবে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো কভার হয়ে গিয়েছে। চ্যাপ্টার 5, এই চ্যাপ্টারে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন হলো পাম্প বা ইঞ্জিনের সাহায্যে কুয়ার বা পুকুরের বা ট্যাঙ্কের পানি উত্তোলন করা। এখান থেকে কি কোশ্চেন আসে, নাম্বার এ পানি উত্তোলনের পরিমাণ বা ভর নির্ণয় করতে বলতে, বি সময়ের তুলনায় দুইটা পাম্পের বা সময় নির্ণয় করতে বলতে পারে, সি কোন পাম্পের ক্ষমতা বেশি বা ক্ষমতা নির্ণয় করো, ডি কৃতকাজ বা শক্তি নির্ণয় করো, ই কোন পাম্পের ব্যবহার অধিক সাশ্রয়ী হবে, এফ কর্মদক্ষতা বা কর্মদক্ষতার তুলনা, দুইটা পাম্প দিয়ে দিবে, ওই দুইটা পাম্পের সাহায্যে কার কর্মদক্ষতা কম বেশি এটা আর কি বের করতে হবে। 2 নম্বরে গাড়ির ক্ষেত্রে একটা গাড়ি বা দুটা গাড়ি যে কোনো একটা কথা বলা থাকবে, ইঞ্জিনের ক্ষমতা বা অশ্ব ক্ষমতা নির্ণয় করো। 3 নম্বর টাইপ হলো পরন্ত বস্তুর ক্ষেত্রে কত উচ্চতা বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ। তারপর এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন হলো সরল দোলক বা সুতায় কোনো একটা সুতার মধ্যে একটা নির্দিষ্ট ভর ঝুলিয়ে দিস, এই ক্ষেত্রে বলবে যে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র নির্ণয় করো অথবা আমাদের শক্তি সংরক্ষণশীলতা নীতি নির্ণয় করো। এখান থেকে নাম্বার 5 হলো স্প্রিংয়ের জন্য এই স্প্রিং ধ্রুবক নির্ণয় করো। তারপর স্থিতিশক্তি বা সঞ্চিত শক্তি বা বিভব শক্তি, তিনটা একই কথা, এটা নির্ণয় করতে বলবে। তারপরে স্প্রিং বল দ্বারা কৃতকাজ নির্ণয় করো। নেক্সট কোশ্চেনটা হলো ছাদে উঠতে বা উপরে উঠতে বা মই দিয়ে উঠতে, যেরকম ধরে এরকম কোনো একটা তলের ক্ষেত্রে আমাদের বলবে যে উপরে উঠতে আমাদের ক্ষমতা নির্ণয় করতে বলবে, কাজ নির্ণয় করো। চ্যাপ্টার 6-এর ক্ষেত্রে এই সিজনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তোমরা যখন এরকম বোর্ড কোশ্চেন সলভ করবা তখন একটু গগুলি ভালো করে প্র্যাকটিস করবা। এখন এই অল্প সময়ে প্রত্যেকটা সৃজনশীল হাতে করার দরকার নেই, তোমরা শুধু ঘ সূত্রগুলো একটু দেখবা আর আইডিয়া নিবা কীভাবে করতে হয়। চ্যাপ্টার 6 মহাকর্ষ ও অভিকর্ষ, এই চ্যাপ্টার থেকে প্রথম টপিক হলো মুক্তিবেগ। এটার সাথে আর একটা কোশ্চেন আসে, পৃথিবী থেকে নিক্ষেপ করলে উপগ্রহ বা যে কোনো একটা বস্তু নিক্ষেপ করলে বস্তুটা ফিরে আসবে কিনা। 2 নম্বর টপিকটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে নিশ্চিত উচ্চতায় উপগ্রহের বা স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের অভিকর্ষ ত্বরণ বেগ পর্যায়কালের তুলনা। 2 নাম্বার তুলনামূলক অনেক বেশি ইম্পর্টেন্ট, সেমিস্টার ইম্পর্টেন্ট দিয়েছি, কত উচ্চতায় ভূস্থির উপগ্রহে পরিণত হবে। নাম্বার 3 যে অভিকর্ষ ত্বরণ নির্ণয়। টাইপ নাম্বার 4 থেকে প্রিভিয়াস ইয়ারগুলোতে বেশ কোশ্চেন এসেছে। এখান থেকে পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে বলতে পারে, পাহাড়ের সরল দোলকের দোলনকাল বা সেকেন্ড দোলকের দোলনকাল নির্ণয় করতে বলতে পারে, সেকেন্ড দোলকটি আগের থেকে ধীরে চলবে নাকি দ্রুত চলবে এটা নির্ণয় করতে বলবে। নাম্বার 5 মহাকর্ষ বিভব প্রাবল্য নির্ণয়। চ্যাপ্টার 7 পদার্থের গাঠনিক ধর্ম, এখান থেকে এই বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে পারো। একই টাইপের গ ঘ বারবার প্র্যাকটিস করার দরকার নাই, একটা টাইপ থেকে একটা গ ঘই প্র্যাকটিস করবে। নাম্বার 1 সবচেয়ে ইম্পর্টেন্ট, 3 মার্কসের জন্য প্রত্যেক বছরে আসে, পয়জনের অনুপাত। টাইপ নাম্বার 2 এই টাইপ থেকে প্রত্যেক বছরই 4 মার্কসের কোশ্চেন আসে।
ইয়াং-এর গুণাঙ্কের সাথে স্থিতিস্থাপকতার তুলনা। টাইপ 3 হলো অসহ বল বা অসহ ভার নির্ণয় করো, তারটি ছিঁড়ে যাবে কিনা। কোশ্চেন টাইপ 4, এটা বেশ ইম্পর্টেন্ট। এখান থেকে খাড়াভাবে তরলে পতনশীল বস্তুর প্রান্তবেগ নির্ণয় করো। সান্দ্র বল সান্দ্রতাঙ্ক, কোন তরলটি বেশি সান্দ্র এটা নির্ণয় করতে বলে। কোশ্চেন টাইপ 5, পৃষ্ঠটান বা তল টান, এখান থেকে পানির ফোঁটার ব্যাস নির্ণয় করতে বলে। চ্যাপ্টার 10 থেকে এই বোর্ড প্রশ্নগুলো একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে, আর প্রত্যেকটি চ্যাপ্টারে ক খগুলো ভালো করে পড়তে হবে। ক খ এবং এমসিকিউতে ভালো করার জন্য প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেনগুলো ফলো করতে পারো এবং প্র্যাকটিস করতে পারো, প্লাস বিভিন্ন কলেজের কোয়েশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করতে পারো। আমরা জানি এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হলো 3 মার্কসের জন্য শিশিরাঙ্ক কিংবা গ্লেসিয়ারের উৎপাদক নির্ণয় করতে বলে। তারপর আরেকটা কোশ্চেন হলো 4 মার্কসের জন্য বেশি আসে, আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো। আপেক্ষিক আর্দ্রতা দুইটা ভিন্ন স্থানের জন্য নির্ণয় করতে বলে। তারপর বলে যে কোন অঞ্চলের জন্য ঘাম দ্রুত শুকাবে, কোন অঞ্চল আমাদের জন্য স্বস্তিদায়ক বা আরামদায়ক হবে, ভেজা কাপড় কখন দ্রুত শুকাবে। সমুদ্রের বা হ্রদের বা পুকুরের বা যে কোনো একটা কুয়ার ক্ষেত্রে গভীরতা নির্ণয়, তলদেশে বুদবুদের আয়তন বা আয়তনের পরিবর্তন কতটুকু হয়েছে এটা নির্ণয়, বেলুন অক্ষত থাকবে কিনা বা বেলুন ফুটে যাবে কিনা এটা প্রসারণ ক্ষমতার সাহায্যে আমরা নির্ণয় করব। কোশ্চেন টাইপ 4 হলো সিআরএমএস বেগ বা গড়মূল বড় বেগ নির্ণয় করো। আমাদের এই ভিডিওটা যদি তোমাদের কোনো হেল্প হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করে দাও। তোমাদের এইচএসসি পরীক্ষার প্রতিটি বিষয় এক্সক্লুসিভ সাজেশন এবং এইচএসসি পরীক্ষার প্রতিটি বিষয় পরীক্ষার প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান পেয়ে যাবে আমাদের চ্যানেলে। আশা করছি আমার এই ভিডিওগুলা লাস্ট মোমেন্টসে তোমাদের এইচএসসি প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদের অনেক হেল্পফুল হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। বেস্ট অফ লাক ফর ইউর এইচএসসি এক্সাম।